সালামু আলাইকুম। প্রিয় চিকিৎসক বৃন্দ, গুড ইভিনিং। আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই আজকের যে সেশনটা, যাদেরকে নিয়ে আজকের সেশনটা, তাদেরকে কংগ্রাচুলেশন জানাতে চাচ্ছি। আজকে গতকালকে রেজাল্ট হয়েছে এফসিপিএস পার্ট 1। সার্জারি ফ্যাকাল্টির রেজাল্ট তুলনামূলকভাবে একটু খারাপই বলা যায়। কারণ মাত্র 114 জন পাশ করেছেন। সার্জারি আসলে এফসিবিএস পার্ট 1 পরীক্ষা বরাবরই এরকম অনিশ্চিত থাকে, কোনোবার অনেক বেশি পাশ করে, কোনোবার অনেক কম পাশ করে। সব মিলে একটা অনিশ্চিত পরীক্ষা হয়ে যায়। এই জন্য যারা এই অনিশ্চিত পরীক্ষার মধ্যেও আহ পাশ করে গেছেন, একটা সফলতা পেয়েছেন, এই জন্য প্রথমেই তাদেরকে কংগ্রাচুলেশন জানাতে চাই জেনেসিস আউটলায়ারের পক্ষ থেকে। যারা পাশ করতে পারেন নাই কিন্তু প্রিপারেশন কমপ্লিট ছিল, ভালো ছিল। আসলে এই পরীক্ষাগুলো এরকমই, সবার সাথেই এরকম মাঝে মধ্যেই হয়ে যায়। সো খুব বেশি চিন্তা করার কিছু নেই। আপনি যেহেতু একবার প্রিপারেশন কমপ্লিট করেছেন, ইনশাল্লাহ এই প্রিপারেশনটা আপনার বৃথা যাবে না। আপনি সব ক্ষেত্রে এটা সফলতা পাবেন। আপনি যদি আবারও এফসিপিএস দিতে চান সেক্ষেত্রে পাবেন, আপনি যদি রেসিডেন্সি দিতে চান সেক্ষেত্রে পাবেন, আপনি এমআরসিএস এর ক্ষেত্রেও এর বড় একটা সাফল্য কিন্তু পাবেন। কারণ আমাদের এফসিপিএস পরীক্ষার বেসিক গুলো ঠিক এমআরসিএস এর আগে। আপনি এফসিপিএস এর প্রিপারেশনটা যদি আপনার থাকে, তার মানে এমআরসিএস এর বেসিক অংশটুকু আপনার পড়া হয়ে গেছে, প্রত্যেকটা সাবজেক্টের বেসিক অংশটুকু পড়া হয়ে গেছে। এখন কোশ্চেন রিলেটেড কিছু জ্ঞান যদি আপনি কালেক্ট করেন, কিছু কনসেপ্ট ক্লিয়ার করেন, সেভাবে কি কি প্রশ্ন আসে এমআরসিএস এ, কি প্যাটার্নে আসে, এগুলো যদি একটু বুঝে নেন, তাহলে খুব বেশি কঠিন হয় না। আমরা দেখেছি যাদের এফসিপিএস পার্ট 1 কমপ্লিট করা থাকে, তারা চাইলে 2-2.5 মাস প্রিপারেশন নিয়ে কিন্তু এমআরসিএস পার্ট 2 তে ভালোভাবে পাশ করা যায়। শুধু ভালোভাবে না, অনেক ভালো একটা মার্ক ক্যারি করে। এফসিপিএস পার্ট 1 যেমন দেখেন, আপনি অনেক কষ্ট করলেন, অনেক কিছু পড়লেন, সব মিলে পাশ করলেন বা করলেন না, কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে থেকে গেছিল। কিন্তু এমআরসিএস পরীক্ষা সেই তুলনায় একটু কম অনিশ্চিত। কারণ কি, এখানকার প্রশ্নের প্যাটার্ন, এখানকার সিলেবাস, এখানে সবকিছু মোটামুটি ফিক্সড। আপনাকে প্রতিনিয়ত ইচ্ছা মতো প্রশ্ন দিবে, বিষয়টা কিন্তু এরকম না। তাদের যে প্যাটার্নটুকু, যে সিলেবাসটুকু তারা তাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে, ঠিক সেখান থেকে প্রশ্নটা আসে। কিন্তু একবার হয়তো এইভাবে আসে, পরের বার একটু ঘুরিয়ে আসে। আর ম্যাক্সিমাম প্রশ্ন, অনেক প্রশ্ন রিপিট হয়। সো আপনি জানলে আপনি পাস করে যাবেন ইনশাল্লাহ, যদি খুব বেশি বড় কিছু অঘটন না থাকে। মানে কোনো কারণে আপনার থট ব্লক হয়ে গেছে, সেই বিষয়গুলো আসলে ভিন্ন রকম, সেগুলো আমাদের বিষয় না। কিন্তু যারা মোটামুটি ভালো প্রিপারেশন নেয়, তারা কিন্তু এমআরসিএস পার্টে পাস করে যায় প্রথমবারই। যাই হোক, আজকে সবাইকে কংগ্রাচুলেশন জানানোর মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শুরু করছি। এটা আমাদের বরাবরই একটা সেশন, যেটা আমাদের জুলাই পার্ট 1, এফসিপিএস পার্ট 1, যারা জুলাই পার্ট 1 পরীক্ষার পরে, এফসিপিএস পার্ট 1 পরীক্ষার পরে আমাদের এই সেশনটা আয়োজন করা হয়। এই সেশনটা মূলত আমি প্রথমে বলবো যে যারা শুধু এফসিপিএস পার্ট 1 পাস করেছে তাদের জন্য না, যারা এফসিপিএস পার্ট 1 এর মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে ফেলেছেন, আপনার মনে হয়েছিল প্রিপারেশনটা একটা অপটিমাম হয়ে গেছে, আল্লাহ চাইলেই আপনি পাশ করে যেতে পারতেন, তাদের জন্য কিন্তু এই সেশনটা। আপনি চাইলে এই বিষয়টাকে যদি আরেকটু ইনরিচ করেন, আপনার পক্ষে এফসিপিএস ও যেরকম হওয়া সম্ভব, আপনার পক্ষে এই প্রিপারেশন নিয়ে এমআরসিএস পার্ট 1 হওয়া সম্ভব। একই পড়া আপনি কেন বারবার পড়বেন, ঠিক না? কারণ আপনার অনেক ক্ষেত্রে আমাদের সাথে যারা ট্রেনিরা আছে, রেসিডেন্টরা আছে, অনেকেই চায় এমআরসিএস দিতে, কিন্তু এই পড়াগুলো নতুন করে পড়াটা কিন্তু অনেক কঠিন হয়ে যায়। কিন্তু একই সুইং এ যে পড়াটা আপনি পড়ে ফেলছেন, সেটা যদি একই সুইং এ এই পরীক্ষাটা আপনি দিয়ে দেন, যাদের ইচ্ছা আছে, আবারও বলছি, যাদের ইচ্ছা আছে একটা বিশেষ মানে ইন্টারন্যাশনাল মানের সার্জন হবেন, আপনি দেশে থাকেন বা দেশের বাইরে যান, আপনার রিকগনাইজেশনটা সব জায়গায় থাকবে, এরকম একটা ইচ্ছা আছে, তারা কিন্তু এই প্রিপারেশনটাকে কাজে লাগিয়ে এমআরসিএস এর প্রিপারেশন নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে প্রথম কথা। সো আমরা এটা নিয়ে আমাদের কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর জারিন তাসনিম রাকা আপু। উনি বিস্তারিত আমাদেরকে বলবেন যে এমআরসিএস এর পরে আসলে, এফসিপিএস এর পরে আসলে কতটুকু পড়া পড়লে, কতটুকু প্রিপারেশন নিলে আমাদের এমআরসিএস টা ইজি হয়ে যাবে। সো সেই বিষয়ে আমরা বিস্তারিত কথা শুনবো। যেহেতু এটা আমাদের একটা রেগুলার আয়োজন, সেই রেগুলার আয়োজনে যারা যুক্ত আছেন, সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই জিনিসটা আপনার একটু জানার চেষ্টা করেন, ইউনিভার্সিটি সম্পর্কে কতটুকু আপনার পড়া বাকি আছে, কতটুকু পড়তে হবে, জেনে তারপরে এই মিশনে আপনি নামেন।
তো এই পর্যায়ে কথা আনার জন্য অনুরোধ করছি। আমাদের সাথে যুক্ত আছে ডক্টর জারিন তাসনিম রাকা, এফসিপিএস পার্ট 1 এমআরসিএস পার্ট 1 কোলোরেক্টাল সার্জারি রেসিডেন্ট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। ডাক্তার আপু, আমার কথা শোনা যাচ্ছে? হুম। থ্যাংক ইউ বাশার। তোমার কথা শোনা যাচ্ছে, আমি স্লাইডটা একটু প্রথমে শেয়ার করে দিই। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে, একটু জোরে হ্যাঁ বলতে হ্যাঁ, হবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি হুম। আর একটু জোরে বলছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর জারিন তাসনিম রাকা, বর্তমানে ফেজে রেসিডেন্ট কোলোরেক্টাল সার্জারি বিএমইউ তে। আমি রিসেন্ট এবার এপ্রিল ডায়েটে এমআরসিএস পার্টে পাশ করেছি। প্রথমে আপনাদের সবাইকে, যারা বিশেষ করে এসএফএস পার্ট 1 এবার পাশ করেছেন জুলাইতে, সবাইকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবার পার্ট 1 এর কোশ্চেন বোধহয় কঠিন হয়েছে, অল্প কিছু সংখ্যক এফসিপিএস পরীক্ষার্থী সফলতা অর্জন করেছেন। এটা আসলে বিসিপিএস প্রতিবারই এরকমই করে, একটা সময় হচ্ছে জানুয়ারি বা জুলাই, একটা সময় অনেক বেশি পাস করে, একটা সময় গিয়ে কোশ্চেনের প্যাটার্ন হোক বা যে কারণে হোক না কেন আহ আমাদের পাশের রেটটা দেখা যায় যে একটু কম থাকে। বাট বিসিপিএস এর আসলে প্রতিবারই এরকমই করতেছে, ওদের একটা স্ট্যান্ডার্ড আমার কাছে মনে হয় কোশ্চেনে মেনটেন করা উচিত। কিন্তু আপনারা যারা পাশ করেছেন, প্রথমত কংগ্রাচুলেশন, ইট ইজ ইওর ডে। এবং একটা এসিপিএস পার্ট 1 পাশ করার জন্য অসম্ভব কঠিন পরিশ্রম করতে হয়, অনেক চেষ্টা করতে হয়, এবং আপনারা আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে সফল হয়েছেন। এটার জন্য বিগ বিগ কংগ্রাচুলেশন ফর ইউ। অ্যান্ড যারা আসলে খারাপ করেছেন, অনেক পরীক্ষার্থী আছে যাদের দেখবেন, আপনারা যখন মার্কসটা দেখবেন, হয়তো আপনারা 1 মার্কস 2 মার্কসের জন্য, 0.5 মার্কসের জন্য আপনারা হচ্ছে হয়তো সফলতা অর্জন করতে পারেননি, কিন্তু দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ডে। আপনারা আবার নেক্সট সেশনে পরীক্ষা দিবেন, এবং আমি দোয়া করবো আপনাদের সবার জন্য, যাতে আপনারা খুব তাড়াতাড়ি নিজ নিজ এই ডিপার্টমেন্টের ডিসিপ্লিনে সফলতা অর্জন করতে পারেন। আপনাদের সাথে আমি কথা বলবো হচ্ছে এমআরসিএস রিলেটেড বিষয়ে। এমআরসিএসটা হচ্ছে মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জন। এখন আমাদের এই এমআরসিএস এর জন্য 4টা রয়্যাল কলেজ অফ সার্জনস এর ওখান থেকে পরীক্ষাটা হয়। আমাদের এডিনবার্গ আছে, রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড আছে, রয়্যাল কলেজ অফ আয়ারল্যান্ড আছে, এবং রয়্যাল কলেজ অফ গ্লাসগো আছে। 4টা আলাদা আলাদা কলেজ, বাট হচ্ছে ওদের পরীক্ষা, কোশ্চেন, এভরিথিং হচ্ছে সেম। এবং আপনি যে কোনো একটা কলেজের আন্ডারে থেকে পরীক্ষা যদি দেন, আপনি বাদবাকি 4টা থেকে রিকগনিশন পেয়ে যাবেন। এইটা 2টা ভাগে হয়, পার্ট এ, এমআরসিএস পার্ট এ, এবং আপনি যখন পার্ট এ পাস করবেন, তারপর আপনি পার্ট বি এর জন্য এলিজিবল হবেন। এরপর আপনি পার্ট বি দিবেন, এবং দ্যাটস ইট, আপনার তারপর আপনি পাস করে গেলেন, এমআরসিএস একটা ডিগ্রি আপনার হাতে আসে। এখন এই পার্টির প্রিপারেশনটা, আমি মূলত এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো। পার্টির প্রিপারেশনটা আমাদের দেশীয় পরীক্ষা এফসিপিএস বা এমএস এর প্রিপারেশনের সাথে অনেকখানি মিলে যায়, বিশেষ করে পেপার 1 এর। আমি আরো ডিটেলস সামনে বলবো। এই পরীক্ষাগুলো আপনারা যারা অলরেডি এফসিপিএস এর প্রিপারেশন নিয়ে ফেলেছেন, আপনাদের প্রস্তুতি অনেকখানি আছে। আমি বলবো আপনাদের প্রস্তুতি প্রায় 60 to 70% প্রিপারেশন আপনাদের অলরেডি হয়ে গিয়েছে। এফসিপিএস এর সাথে আপনাদের এমআরসিএস এর প্রিপারেশন প্রায় 60 to 70% হয়ে গিয়েছে। কিছু কিছু অংশ আপনাদের এক্সট্রা কিছু প্রিপারেশন নিতে হবে, এক্সট্রা পড়াশোনা করতে হবে, সেটা হচ্ছে এমআরসিএস পার্টে পাস করার জন্য। এবং এমআরসিএস পরীক্ষাটা আপনি প্রথমে আগে কেন দিবেন? আমার কাছে মনে হয় এই প্রশ্নটা সবার কাছেই থাকে, যে আমি আসলে এমআরসিএস পরীক্ষাটা, আমি একটা পরীক্ষা দিব বেশ কিছু টাকা খরচ করে। এখন বর্তমানে £625 লাগে এমআরসিএস পার্টের জন্য বুকিং করতে, আর পার্ট বি এর জন্য £1132। বেশ কিছু, মানে বেশ অনেকগুলা টাকারই একটা ব্যাপার, অনেকগুলা পরীক্ষা। আপনি কেন পরীক্ষাটা দিবেন? প্রথমত হচ্ছে এমআরসিএস পরীক্ষা দিলে আপনার ইউরোপিয়ান কান্ট্রি, ইউকে এবং হচ্ছে আয়ারল্যান্ড এবং ইউরোপিয়ান কিছু কিছু দেশে আপনার এটা রিকগনাইজড একটা ডিগ্রি, এবং ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা ডিগ্রি, এবং সেখানে আপনি প্র্যাকটিস করার জন্য, আপনি প্র্যাকটিস করার যে একটা এলিজিবিলিটি, সেটা আপনি অর্জন করবেন পার্ট অফ দ্য ইউরোপ। তারপরে ইউকে এন্ড আয়ারল্যান্ড তো আছেই। এছাড়া এই পরীক্ষাটা আমাদের মিডল ইস্টার্ন যে সকল কান্ট্রিগুলো, সেগুলোতে রিকগনাইজড। সো আপনি যদি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতেও হচ্ছে প্র্যাকটিস করতে চান অ্যাজ এ সার্জন, আপনার এমআরসিএস ডিগ্রিটা থাকা দরকার। রিসেন্ট একটা কথা আসে যে হচ্ছে এনএচএস চাচ্ছে যে তারা
এশিয়ান হোক বা বাইরের দেশের সার্জনদের উপর বা ডক্টরদের উপর হচ্ছে নির্ভরতা কমিয়ে ওদের দেশের নিজস্ব উপর, নিজস্ব ডক্টরদের ওপেন করতে। যার কারণে হচ্ছে আমাদের এখান থেকে একটা প্রশ্ন সবারই আসে যে হচ্ছে আমরা তাহলে কেন এত দাম দিয়ে পরীক্ষাটা দিব বা কি। আমার কাছে মনে হয় এই পরীক্ষাটা দিলে ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড ছাড়াও আপনি পার্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রি তো আপনি চাইলে সেখানে প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করার স্কোপ আপনার কাছে খুলে যাবে। আর হচ্ছে মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে তো আপনার একটা স্কোপ খুলে যাবে। প্লাস যাদের বাইরের ডিগ্রি নেওয়ার ইচ্ছা আছে, যেমন আমার ইচ্ছা আছে আমি বাইরের দেশের ডিগ্রি নিব, আমার এফআরসিএসটা সামনে ভবিষ্যতে আল্লাহ যদি আমাকে রহমত দান করেন নেওয়ার ইচ্ছা আছে, তার ফার্স্ট পোর্শন বা ইনিশিয়াল স্টেপ হিসেবে আপনাকে এমআরসিএস কমপ্লিট থাকতে হবে বা এমআরসিএস আপনার থাকতে হবে। এটার একটা হচ্ছে ক্রাইটেরিয়া এফআরসিএস এর জন্য। যাই হোক, এই কারণেই যাদের ইচ্ছা আছে আগ্রহ আছে, প্লাস হচ্ছে আপনি আপনার নিজের নামের নিচে একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড ডিগ্রি আপনি লিখবেন, সেটার ক্রাইটেরিয়া অর্জন করবেন, এই জন্য হলো আপনাদের এমআরসিএস টা দিতে আমার মনে হয় দেওয়া উচিত। আমি আসলে এই কারণেই দিয়েছি যে আমার নিজের নামে নিজে একটা বাইরের দেশের ডিগ্রি থাকবে, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা ডিগ্রি থাকবে সেজন্য। আপনাদের এখন পেপার ওয়ান বা এমআরসিএস এর পার্ট এর জন্য দুইটা পেপারে আপনার পরীক্ষাটা হয়। পেপার ওয়ান 3 ঘন্টা আপনি সময় পাবেন, 180 মার্কস থাকবে। আপনাদের পেপার ওয়ানের আমি বলবো অ্যাবাউট 90 to 95% প্রিপারেশন এফসিপিএস এর সাথে নেওয়া হয়ে গিয়েছে। কারণ পেপার ওয়ানে আমাদের যে সকল সাবজেক্ট গুলো থাকে বেসিক সাবজেক্ট গুলো থাকে, যেমন অ্যানাটমি। আমাদের এফসিপিএস পরীক্ষাতে আপনারা দেখবেন কিছু কিছু কোশ্চেন আসছে ডিরেক্ট হচ্ছে, যেমন ফার্স্টে ব্র্যাকিয়াল প্লেক্সাসের ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ কোনটা, একদম ডিরেক্ট। কিন্তু এমআরসিএস এ আপনাকে কখনো এভাবে জিজ্ঞেস করবে না যে ব্র্যাকিয়াল প্লেক্সাসের ল্যাটারাল কর্ডের ব্রাঞ্চ কোনটা বা কোনটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাসের ল্যাটারাল কর্ড থেকে এসে, এভাবে না। ওরা আপনাকে একটা সিনারিও বেসড কোশ্চেন দিয়ে দিবে যে আহ আপনার পেশেন্ট আসছে কোনো কারণে, পেশেন্টের হচ্ছে লেফট সাইড অফ দা ফোর আর্মে আপনার হচ্ছে ইয়াতে ফোর আর্মের হচ্ছে ল্যাটারাল কম্পার্টমেন্টে তার সেন্সরি লস এবং পেশেন্ট হচ্ছে সুপাইনেশন করতে পারছে না বা এলবো ফ্লেকশন করতে পারছে না। তাহলে আপনার যেই নার্ভটা ইনজুরি হয়েছে সেটা কোন ওটার অরিজিনটা কোথায়, ওরা কোশ্চেনটা হচ্ছে এইভাবে করে। মানে কোশ্চেনের প্যাটার্নটা একটা সিনারিও বেস হিসাবে থাকে যাতে আপনি বুঝতে পারেন যে আসলে মানে আপনার বুকিশ নলেজ টু প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে একটা রিলেশন। ওরা জানতেই চায় যে এখানে ডিফেক্ট হলে বা আপনার এই ফাংশন লস হলে আপনার কোন মাসেল ইনজুরি হয়েছে বা ঠিক কোন মাসেলটা কোন দিক দিয়ে যাচ্ছে, এবং এটা একটা সিনারিও আকারে আপনাকে দিবে, সিঙ্গেল বেস্ট অ্যান্সার। সো আপনারা অলরেডি এফসিপিএস এক্সিপিএ করে আসছেন, সলভ করে আসছেন, সেই সিঙ্গেল বেস্ট অ্যান্সার গুলো থাকে। এবং এখানে হচ্ছে 75 মার্কস থাকে, মানে 180-র মধ্যে 75 মার্কস থাকে অ্যানাটমিতে। এবং অ্যানাটমিতে আপনারা অলরেডি যা যা পড়ে আসছেন এফসিপিএস এর জন্য, এর বাইরে নতুন করে কোনো কিছুই নেই। আসলে এর বাইরে নতুন করে থাকা সম্ভবই না, হিউম্যান বডি তো আমাদের একই রকম। তো অ্যানাটমি প্রিপারেশন আপনাদের এফসিপিএস এর সাথে অলরেডি নেওয়া শেষ। আপনাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট কোশ্চেনটা পড়ে, যেহেতু একটা সিনারিও বেসড কোশ্চেন ওদের বেশি থাকে, সেখান থেকে আসলে অ্যান্সারটা খুঁজে বের করা এজ বেস সিস্টেমে, সেটা আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। বাট এছাড়া আপনাদের অ্যানাটমিক প্রিপারেশন অলরেডি কমপ্লিট আছে এফসিপিএস এর সাথে রিলেটেড। বিশেষ করে আমাদের 75 মার্কস এর মধ্যে মূলত আমি অ্যানাটমিক কোশ্চেনটা বেশি এনেছি। আপার লিম্ব এবং লোয়ার লিম্বে দেখবেন 15 কোশ্চেন থাকে। এটা আসলে একটু ভ্যারি করে, কোনো কোনো ডায়েটে হেড নেক থেকে অনেক কোশ্চেন বেশি আসে, কোনো কোনো ডায়েটে লিম্বস থেকে কোশ্চেন বেশি আসে, কোনো কোনো ডায়েটে অ্যাবডোমেন থেকে কোশ্চেন বেশি আসে। এফসিপিএস পার্ট ওয়ানে যেমন একটা প্রায়োরিটির বেসিস থাকে অ্যাবডোমেনে, যে আমাদের মোস্ট অফ দ্য কোশ্চেন অ্যাবডোমেন থেকে আসবে। আর এমআরসিএস এ আসলে ওরকম তেমন ব্যাপারটা না। ওরা এক একটা ডায়েট এক এক রকম জায়গা থেকে কোশ্চেন বেশি করে, তো আপনাকে মোটামুটি সবই পড়তে হবে। কিন্তু আপনাদের এটা প্রিপারেশন হচ্ছে নাও আছে, শুধুমাত্র আপনারা যখন এমআরসিএস এর জন্য হচ্ছে রিকলসটা সলভ করবেন আপনারা বুঝতে পারবেন যে অ্যানাটমির কোশ্চেন গুলো আসলে কিভাবে আসে। একটু ট্রিকি, ট্রিকি বলতে একটু মানে সিনারিও বেস থাকে, ওখান থেকে আপনাকে অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। ফিজিওলজি থেকে 45 কোশ্চেন আসে। এইটার প্রিপারেশন আপনারা মোর দেন এনাফ নিয়ে ফেলছেন। আমাদের এফসিপিএস এর জন্য অনেক অনেক ভাস্ট করতে হয়, আমাদের অনেক বিষয় জানতে হয় এবং অনেক জিনিস মুখস্থও করতে হয়, অনেক জিনিস বুঝে পড়তে হয়, অনেক মলিকুলার লেভেলে ফিজিওলজি পড়তে হয়, যেটা আপনারা পড়ে আসছেন বলে আপনারা অলরেডি শেষ আপনাদের প্রিপারেশন এফসিপিএস। আপনার পরীক্ষা যেহেতু দিয়েছেন আপনাদের মলিকুলার লেভেলে ফিজিওলজি পড়া শেষ এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য। এত কিছু এফসিপিএস ওদের মাত্র রিলেটেড টু সার্জারি। আপনার ডিজিজ সিস্টেমের জন্য ঠিক যতটুকু ফিজিওলজি আপনার
পড়াশোনা করবো সেটার বেস করে কোশ্চেন করে। এবং আপনারা যখন ইএমআরসিএস এর মানে আপনারা ইগল সলভ করতে যাবেন বা ইএমআরসিএস সলভ করবেন, আপনি দেখবেন ব্যাপারটা যে আপনার শক ইম্পর্টেন্ট, শক থেকে লাগছে, শকে কোন কোন ধরনের হরমোনস কাজ করছে, কোন কোন, তারপরে হচ্ছে ইমিউনোলজির কোন কোন অ্যান্টিবডি বা অ্যান্টিবডির যে একদম ডিটেল স্ট্রাকচার, কোনটা এফসি সেগমেন্ট, ওসব কোনো কিছুর প্রয়োজন নাই। কোন অ্যান্টিবডি আপনার টাইপ 1 হাইপার সেন্সিটিভ করছে, তার কোন অ্যান্টিবডি টাইপ 4, দ্যাটস ইট। খুবই মানে ইজিয়ার জিনিস আমি বলবো, সুপারফিশিয়াল জিনিস বলবো, সেগুলো হচ্ছে লাগে। এবং এটার প্রিপারেশন যারা আপনার অলরেডি এফসিপিএস প্রিপারেশন নিয়েছেন, শেষ, আপনাদের কমপ্লিট। এখানে এই জেনারেল ফিজিক্যাল ফিজিক্যাল প্রিন্সিপাল হচ্ছে আপনাদের বডির হোমিওস্ট্যাসিস মেনটেন করা, আর হচ্ছে সব এই ধরনের সাবজেক্ট থেকে বা এই ধরনের চ্যাপ্টার্স গুলো থেকে। আর বাকি আমাদের বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, ইজি। বিশেষ করে প্রতিবারই আমাদের যখন আমরা এমআরসি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি, ফিজিওলজি থেকে 45 এর মধ্যে, মানে ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি একসাথে ওরা মার্কসটা দেখায়। ফিজিওলজি এন্ড ফার্মাকোলজিতে 55 এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে 52, 50, 47 এর মতো মার্কস পাই। এবং এটা আমাদের বাংলাদেশি ডাক্তার যারা আছে তাদের জন্য এটা, মানে এফসিপিএস যারা আপনারা দিয়ে আসেন তাদের জন্য এটা হচ্ছে একদম ডাল ভাত। আপনারা এটা দেখবেন সবাই পারছেন। আপনারা এখনো যদি পরীক্ষা দিতে যান, এখনো যদি বলে দিই যে আপনারা কালকে এমআরসিএস পার্টে দিবেন, এটা দেখবেন যে আপনারা 45 এর মধ্যে নেয়ার অ্যাবাউট 44, 43 পেরে যাচ্ছে। প্যাথোলজির যে পোর্শন, সেটা হচ্ছে আমাদের একটু ডিটেলস পড়তে হবে, আপনাদের এই জায়গাটা দেখতে পড়তে হবে। সেটা হচ্ছে মূলত জেনারেল প্যাথোলজিক্যাল প্রিন্সিপাল রিলেটেড যেসবগুলো, মানে আপনাদের ট্রফি, হ্যাপাট্রফি, এই জিনিসপত্রগুলো, বা হচ্ছে ক্যান্সার জন্য নিওপ্লাসিয়া, এই ধরনের জিনিসপত্রগুলো যেগুলো হচ্ছে জেনারেল। এখানে জেনারেল প্যাথোলজিক্যাল প্রিন্সিপাল থেকে কোশ্চেন আসার থেকেও বেশি যেটা আসে সেটা হচ্ছে মানে সার্জিক্যাল, মানে আপনার সার্জারি রিলেটেড, সিস্টেম রিলেটেড প্যাথোলজি। মানে আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে যে আপনার এমন জায়গায় এমন একটা আহ, মানে ফার্স্টে বোন টিউমার থেকে কোশ্চেন আসে। আপনার বোনসের, লং বোনসের মেটাফাইসিস একটা টিউমার হয়েছে বা ডায়াফাইসিস টিউমার হয়েছে, সেটা আপনার হচ্ছে কোন ধরনের টিউমার হতে পারে। বা হচ্ছে সানরে অ্যাপিয়ারেন্স আছে একটা টিউমারে আপনার এক্সরেতে, তাহলে আপনি সেটা কোন মানে কোন প্যাথোলজি বা কোন ক্যান্সার, এই ধরনের কিছু কোশ্চেন আসে মানে সিস্টেম ওয়াইজ। এবং সবকিছু আসবে সার্জারি রিলেটেড, সার্জারির বাইরে কোনো কিছুই আসবে না। আপনার সার্জিক্যাল সিস্টেম রিলেটেড প্যাথোলজিক্যাল প্রসেস যা যা আছে, সেটা ইনফ্লামেশন হোক বা সেটা হচ্ছে নিউপ্লাসিয়া রিলেটেড কোশ্চেন হোক, এই সবকিছুই হচ্ছে একদম আমাদের শুধুমাত্র সার্জারি রিলেটেড কোশ্চেন থেকে কোশ্চেন আসে। এবং এইখানে কিছু কিছু কোশ্চেন আমাদের পেপার টু এর সাথে ওভারল্যাপ হয়। আপনারা যখন পেপার টু এর জন্য আপনাকে একটু আলাদা করে পড়তে হবে, কিন্তু পেপার টু এর পোর্শনের সাথে ওভারল্যাপ হয়, সিস্টেম ওয়াইজ কোশ্চেনের সাথে ওভারল্যাপ হয়। এই পোর্শনটা আপনাদের পড়তে হবে। তারপর আমি বলবো এই প্যাথোলজির জন্য আপনাদের নেয়ার অ্যাবাউট 50% প্রিপারেশন হয়ে গেছে। কিছু কিছু বাকি জিনিসপত্র যেটা আপনারা যখন পেপার টু এর জন্য আলাদা করে পড়বেন, তখন আপনাদের ওই বাকি 50%ও হয়ে যাবে। আদার্স পেপার ওয়ান থেকে কিছু কোশ্চেন থাকে ফার্মাকোলজি থেকে। ফার্মাকোলজি আপনাদের পড়া শেষ, যতটুকু প্রয়োজন তার থেকে আপনারা আরো বেশি পড়ে ফেলছেন। আমাদের অসংখ্য অসংখ্য ড্রাগস এর সাইড ইফেক্ট, মেইন সাইড, অনেক কিছু আমাদের পড়তে হয়। বিশেষ করে হচ্ছে অ্যান্টিবায়োটিক, তারপরে হচ্ছে আমাদের ওর ব্লাড গুলো যে এর জন্য আমাদের পড়তে হয়, তারপর হচ্ছে ডিমার্টস গুলো। আপনাদের এখানেও যা অলরেডি আপনাদের প্রিপারেশন নেওয়া শেষ, এখান থেকেও কোশ্চেন আসে, সবই সুপারফিশিয়াল টাইপ কোশ্চেন আসে। ফার্স্টে হচ্ছে আপনার স্টাফিলোককাস ইনফেকশন হচ্ছে, আপনি অ্যান্টিবায়োটিকটা চুজ করবেন। অথবা হচ্ছে মেট্রোনিডাজোলের মেইন সাইড ইফেক্টটা কি, বা আপনার একটা পেশেন্টের হচ্ছে ডায়াবেটিস আছে, আপনি হচ্ছে কোন ড্রাগটা ফার্স্ট চুজ করেছেন, বা কোন ড্রাগের সাইড এফেক্ট হিসেবে ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে, বা ডায়াবেটিক পেশেন্টের সিনারিও দিল, পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে, তাহলে পেশেন্ট কোন ড্রাগ পাচ্ছে। এই ধরনের কিছু কোশ্চেন থাকে। স্টোরের থেকে কিছু কোশ্চেন থাকে যেটা আপনারা অলরেডি জানেন, অলরেডি আপনাদের প্রিপারেশন শেষ ফার্মাকোলজি। মাইক্রোবায়োলজির ক্ষেত্রে যেটা হয় কি, ওদের কিছু ফিক্সড সিনারিও আছে। আমরা যেমন অনেক ডিজিজ রিলেটেড ক্লাসিফিকেশন পড়েছি, সেল ওয়াল ব্যাকটেরিয়া, ওয়াললেস ব্যাকটেরিয়া, ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া কোন কোনগুলো, তারপরে হচ্ছে স্পেসিফিক হচ্ছে স্টাফিলোককাসের হচ্ছে সুপার অ্যান্টিজেন কোনগুলা, বা সুপার অ্যান্টিজেন হিসেবে কোন ডিজিজ করছে, বা হচ্ছে মলিকুলার ইয়া, তারপরে আরো এই ধরনের যে কোশ্চেন গুলো, ওসব কিছু এখানে তেমন প্রয়োজন হয় না। মাইক্রোবায়োলজি প্রিপারেশন আপনাদের মোটামুটি কমপ্লিটলি আছে। এখানেও হচ্ছে সার্জারিতে আপনার ইম্পর্টেন্ট কিছু
ব্যাকটেরিয়া যেগুলো স্টাফিলোককাস অরিয়াস বা হচ্ছে স্ট্রেপ্টোককাস, কোন ক্ষেত্রে ডিজিজ হার্ট ভালভে কোন প্যাথোলজি কোন মাইক্রো অর্গানিজম দিয়ে হচ্ছে ইনফেকশন হচ্ছে, বা আপনার মেটালিক হার্ট ভালভে কোন অর্গানিজম গিয়ে হচ্ছে ইনফেকশন করছে, এই রিলেটেড জিনিসপত্রগুলো বা এই ধরনের কোশ্চেন গুলো আসে। মাইক্রোবায়োলজি আপনাদের যতটুকু প্রয়োজন তার থেকে বেশি পড়া হয়ে গিয়েছে। ওদের স্পেসিফিক কিছু সিনারিও আছে, যেমন ওদের দেশে যেহেতু পর্ক বেশি খাওয়া হয় বা ওদের ফার্মার্সরা হচ্ছে আরেকটু আমাদের থেকে বেশি ডিফারেন্ট চাষ করে, পোর্ক বেশি খাওয়া হয়, তো ওই পোর্ক রিলেটেড বা ওদের ফার্মারদের কিছু আলাদা ডিজিজ আছে, সেগুলো রিলেটেড আপনাদের পড়তে হবে। সেগুলো আপনারা যখন স্যার রিকল সলভ করবেন, সরি রিকল সলভ করবেন, দেখবেন ওগুলো আপনাদের কল কমপ্লিট হয়ে যাচ্ছে। সো মাইক্রোবায়োলজি আপনাদের এটাও প্রিপারেশন শেষ। ইমেজিং রিলেটেড 5টা কোশ্চেন থাকে আপনাদের, ইমেজ ওরা দিয়েই দিবে। এক্সরে বা এই ধরনের এমআরআই সিটি স্ক্যান থাকে না, এক্সরেটাই বেশি থাকে। আমাদের সময় একটা এক্সরে ছিল, অ্যান্ড ইউ অলরেডি নো, মানে আমরা নর্মাল যে সকল ডিজিজ রিলেটেড এক্সরে গুলো দেখি, ফরেন বডি রিলেটেড এক্সরে, এগুলো অলরেডি আপনাদের দেখা হয়ে গেছে, পড়া হয়ে গেছে, এগুলো আপনারা পড়তে পড়তেই কিছু যাবেন। এবং ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড অডিট রিলেটেড যে কোশ্চেন গুলো 3 মার্কস থাকে, খুব একটা ইম্পর্টেন্ট না। আপনারা ডাটা ইন্টারপ্রিটেশন বলতে ওই মেটাবলিক অ্যাসিডোসিস, ল্যাকটিক অ্যাসিডোসিস কোনটা সিনারিও দিয়ে বলে দিবে যে এটা অ্যাসিডোসিস হচ্ছে কিনা অ্যালকালোসিস হচ্ছে কিনা, এই ধরনের কোশ্চেন গুলো থাকে। এগুলো আপনাদের মোটামুটি অলরেডি জানা, কারণ অ্যাসিড বেস ব্যালেন্স না পড়ে আমার কাছে, আমি জানি কেউ কখনোই পরীক্ষা দিতে যায় না, এখানে অ্যাসিড বেস ব্যালেন্স আপনাদের সবার পড়া আছে। এবং অ্যাসিড বেস ব্যালেন্স এখানেও হচ্ছে খুবই সুপারফিশিয়াল এবং সুন্দর ইজি ইজি অ্যাসিড বেস ব্যালেন্স গুলোই ওরা দেয়, যেটা আপনি দেখলেই সিনারিও দেখলেই বুঝতে পারবেন। সো পেপার ওয়ান রিলেটেড আপনাদের যারা এসপিএস দিয়েছেন, যাদের অলরেডি প্রিপারেশন করা হয়ে গেছে, আপনাদের 90 to 95% প্রিপারেশন শেষ। শুধু প্যাথোলজির কিছু কিছু পোর্শন একটু ডিফারেন্ট, সেটা আপনাদের পড়তে হবে। সেটা যখন আপনারা পড়বেন পেপার টু এর প্রিপারেশনের সাথে হয়ে যাবে। এবং ডাটা ইন্টারপ্রিটেশন রিলেটেড পেপার টু 120 মার্কস থাকে। 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা আপনি সময় পাবেন, 2 ঘন্টার মধ্যে আপনাকে 120 মার্কস অ্যান্সার করতে হবে। এখানের কোশ্চেন গুলো একটু ট্রিকি হয়ে যায়। কেন ট্রিকি হয়ে যায়? এখানের কোশ্চেন গুলোতে আপনার যে কোশ্চেন গুলো আসবে, এগুলো মূলত আপনার ওদের দেশের মানে কান্ট্রি টু কান্ট্রি ট্রিটমেন্ট প্রোটোকল একটু ভ্যারি করে। বা আপনি আমাদের দেশে আপনি ট্রিটমেন্ট প্রোটোকল বলতে আপনারা ওয়ার্ডে যে সকল ম্যানেজমেন্ট দেখেন, এখানের কোশ্চেন গুলো সবই হবে ডিজিজ রিলেটেড। আপনার একটা সিনারিও দিয়ে বলবে, হয় আপনাকে আইদার টু ডায়াগনোস, অথবা আপনি এখন ফার্স্ট স্টেপে কি করবেন ডায়াগনোসিসের জন্য, অথবা ইমার্জেন্সি শকের পেশেন্ট নিয়ে আসছেন, আপনি ফার্স্ট কি করবেন, তাকে হসপিটালাইজ করে আইভি ফ্লুইড দিবেন। এই ধরনের ম্যানেজমেন্ট রিলেটেড কোশ্চেন হচ্ছে ফার্স্ট স্টেপ কি করবেন বা বেস্ট ট্রিটমেন্ট কি হবে, অথবা আপনি এখন ইমেজিং হিসেবে কোনটা করতে চান ডায়াগনোসিসের জন্য। এবং আহ, অথবা কোনো সিনারিও দিয়ে আপনাকে ডিজিজ ডায়াগনোসিস করতে বললো, এরকম এসবিএম। এই পোর্শনের কোশ্চেন গুলো এটার জন্য অ্যাকচুয়ালি আপনাকে একটু পড়তে হবে, পড়াশোনা করতে হবে। কারণ হচ্ছে গতানুগতিক যে ডিজিজ গুলো আমরা পড়ি, এর বাইরেও কিছু ডিজিজ এখানে থাকে বা কিছু সিনারিও একটু আলাদা থাকে। এটার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে পেপার টুতে। তারপরও আমি বলবো, বিশেষ করে আমরা যারা এফসিপিএস এর জন্য প্রিপারেশন নিয়েছি, আমাদের বেলিয়ান লাভের কিছু কিছু পোর্শন কিন্তু আমাদের সবারই পড়া হয়েছে, পড়েই আমরা বেলিয়ান লাভের পরীক্ষা দিতে আসছি বা পরীক্ষা দিয়েছি। তো বেলিয়ান লাভের সাথে এখানের যদি আপনার যেহেতু পড়া আছে, এই পোর্শন গুলো পড়তে আপনার বেশ খানিকটা হেল্প হবে। বিশেষ করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ, তারপরে হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি কিছু রিলেটেড কোশ্চেন গুলো, কার্ডিওভাস্কুলার সার্জারি বা ব্রেস্ট ডিজিজ রিলেটেড কোশ্চেন গুলোর আপনার অ্যান্সার করতে সুবিধা হবে, যেহেতু বেলিয়ান লাভের কিছু কিছু পোর্শন করা আছে। আর বেলিয়ান লাভের প্রথম থেকে যে 4টা 5টা চ্যাপ্টার আছে, সেগুলো তো সবাই পড়ে থাকেন। এবং এই 4টা 5টা চ্যাপ্টার হচ্ছে পেপার ওয়ান পেপার টু সবকিছুর জন্যই ইম্পর্টেন্ট, এবং ওখান থেকেও মোটামুটি রিলেট করে কোশ্চেনের অ্যান্সার করা যায়। এবং এই পোর্শন গুলো আপনি যখন পড়তে যাবেন, এখন দেখে মনে হচ্ছে জেন্টিনারি ডিজিজ না জানি কিরকম বোরিং, এই পোর্শন গুলো সলভ করতে গেলে বা এই ধরনের কোশ্চেন গুলো বা এই চ্যাপ্টার গুলো আপনি পড়তে গেলে আপনি অনেক মজা পাবেন। কেন মজা পাবেন? বিকজ হচ্ছে, অ্যাজ আমি বলেছি, এর একটা সিনারিও বেসড কোশ্চেন আপনাকে দিবে এই পোর্শনটার জন্য। আপনি সিনারিও দেখে আপনার কাছে মনে হবে আপনি পেশেন্টটা সামনে আছে, আপনি ডায়াগনোসিস করছেন, বা অ্যাজ এ সার্জন আপনি ওই মুহূর্তে কি করতেন। যার কারণে পেপার টু রিলেটেড পড়াশোনা করলে আমার কাছে মনে হয় যে আপনার ভিশন, আপনার হরিজন, নলেজের হরিজন, এবং আপনি আসলে আপনার যে নলেজটা যেটা আছে সেটা আপনি প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কিভাবে ইউটিলাইজ করবেন, তার ক্যাপাবিলিটিটা বাড়ে। মানে পেপার টু আপনার পড়তে মনে হবে যে হয়তো যে না, কি মুখস্থ করতেছে বা কি, বাট আপনি কোশ্চেন যখন সলভ করতে যাবেন, দেখবেন
অনেক অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, জাস্ট হচ্ছে সিম্পল থিঙ্কিং। অ্যাজ এ সার্জন আপনার কাছে এরকম একটা পেশেন্ট আসছে, আপনি কি করবেন, ও রিলেটেড হচ্ছে এখানের কোশ্চেন গুলো থাকে, সিনারিও গুলো থাকে। এই পোর্শন গুলোর জন্য হচ্ছে আপনাকে একটু পড়াশোনা করতে হবে পেপার 2 এর জন্য। এখানে হচ্ছে 45 মার্কস বিভিন্ন ডিজিজ রিলেটেড থাকবে। তারপরে হচ্ছে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট, অলরেডি আপনাদের আমার ধারণা হচ্ছে কিছু না কিছু আইডিয়া আছে, না থাকলেও ব্রিলিয়ান্ট লাভ যদি পড়া থাকে ভালো, না থাকলেও পেরি অপারেটিভ পোর্শনের কিছু কিছু ম্যানেজমেন্ট ওদের একটু আলাদা। এখান থেকে আমাদের কোশ্চেন থাকে, ওদের কোশ্চেন থাকে, এটা আপনাদের পড়তে হবে। এবং পেশেন্টের ট্রমা রিলেটেড পোর্শন, ব্রিলিয়ান্ট লাভের ট্রমা পোর্শনটা যদি আপনাদের একটু আইডিয়া থাকে তাহলে ভালো। ট্রমা রিলেটেড হচ্ছে 30 কোশ্চেন থাকে, ওদের জন্য ট্রমা খুব ইম্পর্টেন্ট। আমার ধারণা ট্রমা এটিএলএস সম্পর্কে আপনাদের ধারণা আছে, না থাকলেও এটা খুব একটা কঠিন কিছু না, সোজা জিনিসপত্র। আমরা ওয়ার্ডে রেগুলার যারা যেটা দেখে আসছি ট্রমা রিলেটেড কেসেস, নিউমোথোরাক্স ফ্র্যাকচার নিয়ে আসছে, পেলভিক ফ্র্যাকচার কি হচ্ছে, পেলভিক ফ্র্যাকচার পেশেন্ট কি কি সিনারিও নিয়ে প্রেজেন্ট করছে, বা ফিমার ফ্র্যাকচার পেশেন্টকে কিভাবে ম্যানেজ করছি, তারপরে আমাদের নিউমোথোরাক্সের পেশেন্টকে কিভাবে ম্যানেজ করছি, সিম্পল জিনিস যেগুলো আপনারা ওয়ার্ডে দেখছি বা আমরা ওয়ার্ডে দেখছি, সেসব জিনিস রিলেটেড কোশ্চেন থাকে এবং এগুলোর অ্যান্সার আপনারা অলরেডি জানেন। আপনাদের নলেজ থেকে, আপনাদের আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা সেটা অ্যান্সার করতে পারবো। ট্রমা থেকে 30 কোশ্চেন থাকে, বাট মানে আমরা অলরেডি জানি ম্যানেজমেন্ট গুলো কি করতে হবে, সেটা আমরা জানি। মেন্টাল কেয়ার অফ দ্য চিলড্রেন ইম্পর্টেন্ট, 7 কোশ্চেন্স থাকে ম্যাক্সিমাম, শুধু টু ডায়াগনোসিস। আপনার কাছে একটা বাচ্চা যদি হচ্ছে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস নিয়ে আসে, কি নিয়ে আসে, বা এরকম একটা সিনারিও দিয়ে বলে ডায়াগনোস পেশেন্ট, বা এটা আলট্রাসোনোগ্রাফিতে আমি কি ফিচার পাবো, আলট্রাসোনোগ্রাফির ফিচার লিখে দিয়ে বলে যে তাহলে কি হতে পারে, এরকম জিনিসগুলো। আর মেডিকেল লিগাল অ্যাসপেক্ট অফ সার্জিক্যাল প্র্যাকটিস, এই পোর্শনটা আসলে কি, এখানে হচ্ছে আপনার কাছে সিনারিওটা অনেকটা এরকম থাকে যে একটা আন্ডার এজ চাইল্ড এসছে আপনার কাছে, আপনি এখন তার কনসেন্ট কার কাছ থেকে নিবেন, অথবা একটা আনকনসিয়াস পেশেন্ট আসছে, তাদের ওদের কনসেন্টের 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা টাইপ আছে। তো কোন কনসেন্ট ফর্মে আপনি হচ্ছে কনসেন্টটা নিবেন, এই মেডিকেল লিগাল অ্যাসপেক্ট হচ্ছে সার্জিক্যাল প্র্যাকটিসের ওইটাই। এখন আপনি পড়বেন কোথা থেকে, এখন একটা সবচাইতে বড় প্রশ্ন, এই জিনিসের জন্য আপনি এখন প্রিপারেশন কিভাবে নেবেন। আবারও বলছি, পেপার 1 এর জন্য আপনাদের 90 to 95% প্রিপারেশন শেষ, ডান, এবং আপনাদের ভালো মতো প্রিপারেশন নেওয়া শেষ। আপনারা এখন যেটা করবেন সেটা আপনাদের কি ফলো করতে হবে, ইএমআর সিরিজটা আমি সলভ করতে বলি, বা আমার কাছে মনে হয় ইএমআর সিরিজ এর থিওরি পোর্শনটাই পেপার 1 এর জন্য। আপনি থিওরিটা পড়লে আপনার কি হবে, আপনি জানবেন যে আসলে পেপার 2 বা পেপার 1 এ ওদের মানে কোশ্চেন গুলা বা কোন কোন ডিজিজের উপর ওরা জোর দেয়, সেটার জন্য আপনি ইএমআর সিরিজ থেকে থিওরি পোর্শনটা আগে পড়ে ফেললেন। তারপরে ইএমআর সিরিজ থেকে আপনি কোশ্চেন গুলা সলভ করলেন। স্পেশালি পেপার 2 এর জন্য আমি বলবো, পেপার 1 আপনারা অলরেডি জানেন, আমি বলেছি ইজি। সেক্ষেত্রে পেপার 1 যদি নাও করতে চান, বাট পেপার 2 এর কোশ্চেন গুলো যদি আপনি সলভ করেন, একবারের বেশি খুব একটা বেশি প্রয়োজন নাই, একবার বা দুইবার আপনি যদি সলভ করেন, আপনি তাহলে বুঝতে পারবেন হাউ দে, মানে কোশ্চেনের অ্যান্সারটা আপনি আসলে কিভাবে বের করবেন, বা ওদের থিঙ্কিংটা কিরকম, থট প্রসেসটা কিরকম। এগেইন ইএমআরসিএস কিন্তু আসলে একদম যে ওদের বাইবেল এরকম টাইপ কিছু না, বা ওখান থেকে যে কোশ্চেন সবসময় আসে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, হুবহু ইএমআরসিএস থেকে কোনো কোশ্চেন আসে না। বাট আপনি যদি ইএমআরসিএস সলভ করেন, আপনি একটা আইডিয়া পাবেন যে আসলে কোশ্চেন গুলো বা সিনারিও বেস কোশ্চেন গুলো আসলে কিভাবে সলভ করতে হয়, স্পেশালি ফর পেপার 2, পার্ট 2 এর জন্য বা পেপার 2 এর জন্য স্পেশালি ইএমআরসিএস এর কোশ্চেন গুলো একবার হলো সলভ করা উচিত বলে আমি মনে করি। বাট হচ্ছে থিওরি পোর্শনটা তো আপনাদের ইএমআরসিএস আপনাকে অনেক গাইড করবে। সবচাইতে ইম্পর্টেন্ট, মানে প্রিপারেশনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রিকস এবং ফাউজিয়া শিট। ফাউজিয়া শিট থেকে হুবহু কোশ্চেন আসে, প্রতিবারই আসে, 6টা থেকে 7টা কোশ্চেন হুবহু চলে আসে, আমাদেরও আসছে। এরকম হুবহু কোশ্চেন ফাউজিয়া শিট থেকে আপনি 5টা 6টা পাবেনই, কমপক্ষে আরো বেশি পেতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট ফাউজিয়া শিটের হচ্ছে আপনার টপিকস গুলো। আপনি দেখবেন ফাউজিয়াতে যে সকল টপিকস থেকে কোশ্চেন আসছে, ঘুরে ফিরে যখন আপনি রিকল সলভ করবেন, দেখবেন যে ওই টপিক গুলো থেকে বা ওই কোশ্চেন গুলো থেকে বেশি কোশ্চেন আসছে। এই বছর জানুয়ারিতে ওরা কোশ্চেনটা অনেক ডিফারেন্ট করেছে। কোশ্চেন ডিফারেন্ট বলতে হচ্ছে টপিক সিমিলার, টপিক গুলো যে খুব বেশি আননোন টপিক দিয়েছে তা না, প্রতি বছরই ওরা 2টা বা 3টা একটু আননোন টপিক দেয়। বাট এটা খুব একটা বড় বিষয় না, কারণ আপনার পাশ করতে 300 মার্কস পেতে হবে না। আপনার পাশ করতে মোটামুটি
200 বা 200-এর কাছাকাছি একটা মার্কস থাকলেই হয়। প্রতিবার হচ্ছে পাসিং মার্কস হচ্ছে এরকমই থাকে, বা হচ্ছে কাট মার্ক যেটাকে বলি সেটা হচ্ছে এই 190 180-এর মতোই থাকে, কোশ্চেন কতটুকু কঠিন করেছে তার উপর ভিত্তি করে। সো আপনাকে তো 300 পাওয়ার কোনো প্রয়োজন নাই। সো দুই একটা কোশ্চেন অ্যাটিপিক্যাল থাকবে, দুই একটা টপিক নিউ থাকে প্রতি বছর, ইটস নট এ বিগ ডিল। কিন্তু আপনি যখন রিকল গুলো বারবার সলভ করবেন, বিশেষ করে লাস্ট 5 ইয়ার্স কোশ্চেন সলভ করবেন, যেমন হচ্ছে আপনি যদি সেপ্টেম্বরে পরীক্ষা দেন, আই উইড সাজেস্ট হচ্ছে 21 থেকে রিকল গুলো সলভ করতে। তাহলে আপনি দেখবেন যে রিকল গুলো যখন আপনি সলভ করবেন, দেখবেন টপিক গুলো কিন্তু সেম, খুব একটা বেশি টপিক ওরা চেঞ্জ করে না। একই টপিকের ওপর ঘুরিয়ে ফিরে কোশ্চেন দিবে, একই টপিকের উপর বা টপিকের অপশনের উপর ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দিবে, সিনারিও একটু চেঞ্জ করে দিবে যাতে অ্যান্সারটা চেঞ্জ হয়ে যায়, বাট টপিক হ্যাজ অলওয়েজ বিন সিমিলার অর সেম। সো রিকল হচ্ছে মোস্ট 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 ইম্পর্টেন্ট পার্ট অফ দিস সেশন। আপনাকে অবশ্যই রিকল গুলো খুব ভালোভাবে সলভ করতে হবে, বুঝে সলভ করতে হবে, এবং নট মুখস্থ। অনেকেই আছে রিকল থেকে কোশ্চেন হুবহু মুখস্থ করে, ওটা করা যাবে না, বুঝে বুঝে সলভ করবেন, আপনাদের ইজি হয়ে যাবে। বেসিক বুকস এর মধ্যে আপনারা যেটা আপনি এফসিপিএস এর জন্য প্রিপারেশন নিয়েছেন ওই শিটগুলোই পড়বেন। এর বাইরে যদি চান, ওই খুব একটা বেশি প্রয়োজন নাই, অনেকে রাফটারি পড়ে, অনেকেই হচ্ছে আরো অনেক মানে বইসই এদিক থেকে পড়তে চায়। আমার কাছে মনে হয় অত বেশি প্রয়োজন কিছু নাই। এমআরসিএস আপনারা যে সকল জেনেসিস এর শীট আছে বা সিপিএস এর জন্য যে সেখান থেকে প্রিপারেশন নিয়েছেন, বা আপনি যদি চান হচ্ছে অ্যানাটমির জন্য একটু ডিটেলস পড়বেন, সেক্ষেত্রে হচ্ছে বিডি 84 বা এগুলো যদি আপনি পড়তে চান, মানে মোট কথা হচ্ছে যেখান থেকে আপনি আগে থেকে পড়েছেন বেসিক পোর্শন গুলো সেখান থেকে পড়েন। আর হচ্ছে বাদবাকি শিফটের জন্য জেনেসিস এর শীট খুবই ভালো, আমি জেনেসিস শীট গুলো পড়েছিলাম, ওখান থেকেও আপনি পড়তে পারেন। বেসিক বুকস এর জন্য সেটা আপনার অপশন, আপনি নিতে পারেন। নিজ গাইডলাইন্স গুলো সাধারণত আহ, যারা আমাদের মেন্টর আছে সেই মেন্টররাই তারা হচ্ছে প্রোভাইড করে, যেখান থেকে নিজ গাইডলাইন থেকে হচ্ছে নাইস গাইডলাইন থেকে যেখান থেকে হচ্ছে আপনার ইয়া থাকবে, কোশ্চেন আসবে নাইস গাইডলাইন থেকে, নাইস গাইডলাইন থেকে হচ্ছে মেন্টরাই হচ্ছে প্রোভাইড করে দেয় যে এই পোর্শনটুকু বা এই অ্যান্সারটুকু হচ্ছে নাইস গাইডলাইন থেকে লাগবে। বেইলিয়ান লাভ অপশনাল, পড়া থাকলে ভালো, কোরিলেট করতে একটু সুবিধা হয়। একদম ম্যান্ডেটরি লাগবে, নট নেসেসারি। পাঁচ জাস্ট, অনেকেই বলে, অনেক জায়গায় আপনি শুনবেন যে হচ্ছে পাস্ট টেস্ট, এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, পাস্ট টেস্ট থেকে কোশ্চেন বেশি আসছে। আসলে পাস্ট টেস্ট থেকে কোশ্চেন বেশি আসে ব্যাপারটা তা না। আমি আগেই বলেছি ইএমআরসিএস থেকে হুবহু কোশ্চেন আসে না, কিন্তু ইএমআরসিএস এর থিওরি পোর্শনটা পড়লে আপনি বুঝে যাবেন যে আসলে কোশ্চেনটা কোথা থেকে আসছে। বাট পাস্ট টেস্টের কোশ্চেনটা হচ্ছে মানে একটু মানে ওই রিকলের মতোই কাইন্ড কাইন্ড অফ থাকে, এই জন্য অনেকে মনে করে যে না এখান থেকে কোশ্চেন আসতে পারে কি। পাস্ট টেস্ট ম্যান্ডেটরি কোনো কিছুই না, আপনার হাতে সময় থাকলে আপনি চাইলে পাস্ট টেস্ট পড়তে পারেন আপনার প্র্যাকটিসের জন্য। আর যদি সময় না থাকে, ইগনোর ইট, ইটস নট এ বিগ ডিল, ইটস নট ম্যান্ডেটরি, এটা কোনোভাবেই কোনো প্রয়োজন কোনো কিছুই না। বাট আপনার হাতে সময় থাকলে আপনি সলভ করবেন, সলভ করা খারাপ কোনো কিছুই না। এই হলো আপনার স্টাডি ম্যাটেরিয়াল বা আপনি যেগুলো ফলো করবেন। এখন আমাদের জেনেসিসের আউটলায়ারের পক্ষ থেকে কিছু ব্যাচ আছে, যেটা হচ্ছে আপনারা যারা সামনে পরীক্ষা দিবেন সেপ্টেম্বর ডায়েটের জন্য বা ইন ফিউচার জানুয়ারি ডায়েটের জন্য, তাদের জন্য হচ্ছে কিছু ব্যাচ আছে। জানুয়ারি ডায়েটে একটা লং রেগুলার ব্যাচ চালু করছে, সেটা হচ্ছে 10 জুলাই থেকে অলরেডি সেটা শুরু হয়ে গেছে। বাসার কি তুমি এই ব্যাচগুলো সম্পর্কে আমার থেকে ভালো হচ্ছে বাসার ধারণা দিতে পারবে? বাসার তুমি কি এই সম্পর্কে ধারণা দিতে চাও? এই হ্যাঁ ব্যাচ, আপু, আপনি শেষ করে দেন, আমি তারপর বলছি আসলে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে আমার সে সম্পর্কে প্লিজ লেট মি নো, আমি চেষ্টা করবো যতটুকু আমি জানি বলার। বা পরীক্ষাটা আমার কাছে মনে হয় যাদের ইন্টারন্যাশনাল ডিগ্রি একটা নেওয়ার ইচ্ছা আছে, বা আপনি ইন ফিউচার দেশের বাইরে আপনি মানে স্কোপ রাখতে চান, যে আপনি ইউকে তে বা আয়ারল্যান্ডে বা মিডল ইস্টার্ন কান্ট্রি গুলোতে আপনি হচ্ছে কাজ করবেন সার্জন হিসেবে, আমার কাছে মনে হয় এমআরসিএস আপনাদের দেওয়াটা জরুরি। আমি আসলে ওই কারণেই এমআরসিএসটা দিয়েছি, এবং আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝলাম এফসিপিএস এর প্রিপারেশন দিয়েই মানে অনেকখানি কভার হয়ে যায়। তো একটুখানি বাকি পরিশ্রম করলে আপনারা, আমার কাছে মনে হয় এই সেপ্টেম্বর ডায়েটে আপনারা সেটা শেষ করতে পারবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর জারিন তাসনিম ঢাকা আপুকে। আপু অত্যন্ত সুন্দরভাবে আমাদের পুরো এমআরসিএস এর সিলেবাস, এফসিপিএস এর সাথে কতটুকু রিলেশন আছে, আমাদেরকে প্রথম থেকে কিভাবে পড়তে হবে, তার প্রথমে আপু যে এমআরসিএস কেন দিব বা উনি কেন দিলেন,
এই বিষয়গুলো শেয়ার করেছেন অত্যন্ত সুন্দরভাবে। আশা করি সবারই ক্লিয়ার কনসেপশন চলে আসবে এখান থেকে। তবু কারো যারা ফেসবুকে লাইভ দেখছেন বা কারো প্রশ্ন থাকলে করতে পারেন। আসলে মোদ্দা কথা এটা যে আজকের প্রোগ্রামের মাধ্যমে যে জিনিসটা আমরা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি কিন্তু বেসিক সব পড়াগুলোই পড়ে ফেলেছেন। অলরেডি ইউ হ্যাভ কভার্ড এভরিথিং। এখন আপনাকে এটার একটু আপগ্রেড ভার্সনে যেতে হবে। আপনি অ্যানাটমি সবই পারবেন, কিন্তু এত বড় বড় সিনারিও কিভাবে ক্লু গুলো আসতেছে এটা দেখার জন্য আপনাকে একটু প্রশ্ন সলভ করতে হবে। আপনি সার্জিক্যাল ফিল্ডে সবকিছুই পারেন, কিন্তু আপনি হয়তো পড়েছিলেন ডিজিজ প্যাথোলজি পর্যন্ত, কিছু কিছু ডিজিজের ডায়াগনোসিস করেছিলেন। এখন সেই ডিজিজের ডায়াগনোসিসও করতে হবে, এখন সেই ডিজিজের ট্রিটমেন্টটাও করতে হবে। অর্থাৎ এই যে নলেজ গুলো প্রত্যেকটাই আপনার ট্রেনিং এর সময় কাজে লাগবে। আপনি যদি রেসিডেন্ট হন সেক্ষেত্রে কাজে লাগবে। আবার আপনাকে একটা ইন্টারন্যাশনাল রিকগনাইজেশনও দিচ্ছে। সো যাদের খুব বেশি টাকা পয়সার অসুবিধা নাই, কষ্ট করে একটু ম্যানেজ করা যাবে, আমরাও কিন্তু কষ্ট করেই ম্যানেজ করেছি, রাকা আপু কষ্ট করে ম্যানেজ ম্যানেজ করেছে। সবাই এইভাবেই কিন্তু ম্যানেজ করে, বাংলাদেশের প্রেক্ষাপটে সবার কিন্তু এই সুযোগটা হয় না। কিন্তু যখন আপনার ইচ্ছা হবে আপনি এমআরসিএস দিবেন, তখন হয়তো এই সুযোগটা আপনার কাছে আসবে না। আপনি আবার নতুন করে এগুলো পড়া পড়া সম্ভব হবে না। সো এই জন্য বলছি, যেহেতু আপনার ম্যাক্সিমাম প্রিপারেশন হয়ে গেছে, যারা পরবর্তীতেও দেখবেন ফেসবুক লাইভটা, আপনারা বুঝতে পারবেন রাকা আপুর সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে যে আপনার ম্যাক্সিমাম প্রিপারেশনই হয়ে গেছে। এখন শুধু আপনার একটা ডিটারমিনেশন দরকার এবং যুদ্ধে নেমে পড়বেন, তাহলে ইনশাল্লাহ আপনার একটা সফলতা আসবে। তো এটাই ওভারঅল আমাদের আজকে প্রোগ্রামটা ছিল। এবং আমাদের ডক্টরদের জন্য যারা এফসিপিএস পার্ট 1-এ ভর্তি ছিল বা রিসেন্টলি পাশ করেছেন বা কমপ্লিট প্রিপারেশন করেছেন, আপনি এর মাঝে সময়টাকে নষ্ট করিয়েন না। এর মাঝে এমআরসিএস এফসিপিএস দুইটা প্রিপারেশনই যাতে হয়ে যায়। যারা একবার পড়েছেন কোনো কারণে রেজাল্ট খারাপ হয়েছে, এরকম একটা ডিটারমিনেশন নেন। এবং আমাদের ডক্টরদের জন্য 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একটা স্পেশাল ছাড় থাকবে আমাদের জেনেসিস আউটলায়ারে। সেটার মাধ্যমে আপনারা এই সুযোগটা পেতে পারেন। কিন্তু মূল কথা হচ্ছে এমআরসিএস এ আপনাকে একটা মেন্টরশিপ থাকলে আপনার জন্য ভালো হয়। আরেকটা হচ্ছে যদি মেন্টরশিপ নাও থাকে, এমন একজনের সাথে পড়া উচিত যে সবকিছু জানে, যারা সবকিছু পড়া হয়ে গেছে। কারণ এমআরসিএস এর প্রত্যেকটা পড়াই গুছানো, কিন্তু ক্লু গুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনার একটা মেন্টর বা এমন পার্টনার যে সবকিছু জানে, এরকম একটা পার্টনার প্রয়োজন আসলে। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের আজকে মোদ্দা কথা। আশা করি সকলে বুঝতে পেরেছেন, অনেকে পরে জয়েন করেছেন। আশা করি আমাদের ফেসবুক লাইভটা থাকবে, পরে দেখে এই বিষয়টাতে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওভারঅল কারো প্রতি কারো কোনো প্রশ্ন থাকলে বা কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন। যদি কথা না থাকে, আমরা প্রোগ্রামটা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে রেগুলার ব্যাচ আছে যেটা আমাদের শুরু হচ্ছে, অনেকেই বিসিএস দিবে, তো তাদের কথা চিন্তা করে আমরা বিসিএস এর পরেই আমাদের ব্যাচটা শুরু করব আমাদের 22 তারিখ থেকে। কিন্তু 10 থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের বিশাল একটা ডিসকাউন্ট থাকবে প্রিভিয়াস ডক্টরদের জন্য। এই জন্য যারা এমআরসিএস দিতে চান তারা অবশ্যই দিবেন। এবং যারা দিতে চান না কোনো কারণে, তারা কেন দিতে চান না সেটা আগে ভাববেন। যদি এরকম হয় যে এখন এই মুহূর্তে দেওয়া সম্ভব না, আমার ওই ক্যাপাবিলিটি নাই, তাহলে ঠিক আছে। কিন্তু মনে হয় যে এটা অপ্রয়োজনীয়, এই জিনিসটা কিন্তু ভাববেন না। কারণ ট্রেনিং এ এসে রেসিডেন্ট অবস্থায় আপনার মনে হবে এমআরসিএস টা দিয়ে দেন। আমাদের অনেক স্যার সবাইকে দিক নির্দেশনা দেয়, এই মুহূর্তে এমআরসিএস টা দিয়ে নলেজটাকে এনরিচ করো, নিজেকে ওই যোগ্যতা গড়ে নিয়ে যাও। এটা কিন্তু সব স্যাররাই বলে। সো এটা আপনাদের প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে প্রোগ্রামে থাকার জন্য ধন্যবাদ। বিশেষ করে রাকা আপুকে ধন্যবাদ অত্যন্ত সুন্দরভাবে সবকিছু এক্সপ্লেনেশন করার জন্য। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।